আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক, থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ পঞ্চম দিনে, মধ্যস্থতার পরিকল্পনা ট্রাম্পের, রাশিয়াকে নিয়ে জি7-এর বিকল্প C5 জোট গড়ার চিন্তায় যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ লেবাননে হিজবুল্লার প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান কমপক্ষে ডজনখানেক হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জেজিন, জাহারানি, আল আইচিয়ে, আল জারারিয়ে, আনসার ও জাবাল আল রাফির পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের অস্ত্র প্রশিক্ষণ কম্পাউন্ড এবং রকেট নিক্ষেপের স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে। তাদের অভিযোগ, এসব স্থাপনা ইসরায়েলি সেনা ও বেসামরিকদের ওপর হামলার পরিকল্পনায় ব্যবহার হচ্ছিল। বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে আক্রমণ চালাচ্ছে, তাই এই যুদ্ধবিরতি কার্যত একতরফা যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক হামলাগুলো ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে পাহাড় ও উপত্যকায় পরিচালিত হয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘ এ ধারাবাহিক বোমাবর্ষণের তীব্র সমালোচনা করেছে। তাদের হিসাব অনুযায়ী ২০২৪ সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ১২৭ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে শিশু রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল মূলত হিজবুল্লাহকে সামরিক চাপের মুখে ফেলতে চাইছে, বিশেষ করে তাদের কৌশলগত এবং দীর্ঘপাল্লার অস্ত্র, নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ত্যাগে বাধ্য করতে। তবে হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের আক্রমণ বজায় থাকা অবস্থায় তাদের অস্ত্রাগার হস্তান্তর আত্মসমর্পণের শামিল এবং তা সম্ভব নয়। ২ সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা যথাসময়ে প্রতিক্রিয়া জানাবে। এই ঘটনার মধ্যে লেবানন ও ইসরায়েল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিতে বেসামরিক প্রতিনিধিদের পাঠিয়েছে। তবে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটি ইসরায়েলের জন্য বিনামূল্যের ছাড়। লেবাননের বেসামরিক প্রতিনিধিরা জানিয়েছেন, প্রায় প্রতিদিনের ইসরায়েলি লঙ্ঘন দেশটিকে আলোচনায় যেতে বাধ্য করেছে। রাষ্ট্রপতি জোসেফ আউন বলেন, লক্ষ্য হল ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ বন্ধ করা। কিন্তু লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা স্পষ্ট করেছেন, লেবানন আলোচনায় বসলেও এর অর্থ এই নয় যে ইসরায়েলি হামলা থেমে যাবে। কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে চলমান সংঘর্ষ পঞ্চম দিনে গড়িয়েছে। কম্বোডিয়া অভিযোগ, থাই সেনাবাহিনী অব্যাহতভাবে তাদের ভূখণ্ডে গোলাবর্ষণ করছে। এদিকে থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নোভিরাকুল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। কম্বোডিয়ার সংবাদ মাধ্যম দ্য কেমার টাইমস জানায়, শুক্রবার ১২ ডিসেম্বর ভোরে থাই বাহিনী নতুন করে ৩টি প্রদেশে হামলা চালিয়েছে। ওদ্দার মিয়াঞ্চে প্রদেশের তা মোয়ান, তা ক্রাবেই ও থামার ডাউন এলাকায় গুলিবর্ষণের পাশাপাশি প্রিয়াহ ভিহিয়ারের নোম খাইং ও আনসেস অঞ্চল এবং বান্তে মিয়াঞ্চের প্রি চান গ্রাম ও বুয়ং ট্রাকুয়ানেও গোলাবর্ষণ হয়েছে বলে তাদের দাবি। তবে সর্বশেষ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত উভয় দেশের অন্তত ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। গত অক্টোবর ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর সীমান্তের দুই পাশে প্রায় ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একটি ফেসবুক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাই সেনাবাহিনীর অভিযোগকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। থাই সেনাদের দাবি ছিল, কম্বোডিয়া নাকি বিদেশি ভাড়াটে ব্যবহার করে থাইল্যান্ডে হামলার জন্য আত্মঘাতী ড্রোন পরিচালনা করছে। মন্ত্রণালয় বলেছে, এসব প্রচারণার কোনো ভিত্তি নেই। এছাড়া চীনা তৈরি PHL-3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নেওয়ার অভিযোগও নাকচ করেছে কম্বোডিয়া। মার্কিন সামরিক ডেটাবেস অনুযায়ী PH-3 মাল্টিপল রকেট লঞ্চারের পাল্লা ৭০ থেকে ১৩০ কিলোমিটার, যেখানে কম্বোডিয়ার BM-21 রকেট লঞ্চারের পাল্লা ১৫ থেকে ৪০ কিলোমিটার।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, থাইল্যান্ড ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয় থেকে মনোযোগ সরাতে চাইছে এবং সহিংস অস্ত্র ব্যবহারের অজুহাত খুঁজছে। ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে শতাব্দী প্রাচীন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশ পরস্পরকে নতুন করে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ করছে। উভয় দেশই একটি ঐতিহাসিক মন্দিরের বিচ্ছিন্ন অংশের মালিকানা দাবি করে। এদিকে অনুতিন জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তার ট্রাম্পের সঙ্গে কথা বলার কথা রয়েছে। এর মধ্যেই সীমান্তে কামান, যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন নিয়ে লড়াই অব্যাহত আছে। গত বুধবার ট্রাম্প বলেছিলেন তিনি দুই দেশের নেতার সঙ্গে কথা বলে সংঘর্ষ থামানোর চেষ্টা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, এখনও ট্রাম্প থাই বা কম্বোডিয়ান নেতৃত্বের সঙ্গে কথা বলেননি, তবে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্প অনুতিন আলোচনার আগে থাইল্যান্ডের শীর্ষ কূটনীতিক সিহাসাক ফুয়াংকেটকিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তিনি রুবিওকে বলেছেন, থাইল্যান্ড শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতবদ্ধ, তবে তা কার্যকর পদক্ষেপ ছাড়া সম্ভব নয়। রুবিও শান্তি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা জানিয়েছেন। এদিকে বৃহস্পতিবার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন অনুতিন। তিনি বলেন, এই সিদ্ধান্ত সীমান্ত সংকটের ব্যবস্থাপনায় প্রভাব ফেলবে না। তার দল থাই প্রাইড পার্টি ও সংসদের বৃহত্তম বিরোধী দল পিপলস পার্টির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র শিরিপং আঙ্কাশাকুল কিয়াত জানিয়েছেন, সংসদে স্থবিরতার কারণে সরকারির এজেন্ডা আটকে ছিল। পরে রয়্যাল গেজেটে জানানো হয়, রাজা মহা ভাজিরালঙ্কর্ন সংসদ বিলুপ্তির অনুমোদন দিয়েছেন। ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে থাইল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিল্পোন্নত ৭ দেশের জোট G7-এর বিকল্প হিসাবে রাশিয়াকে নিয়ে ৫ দেশীয় একটি নতুন জোট গঠন করার আলোচনা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সংবাদপত্র পলিটিকো এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। হোয়াইট হাউস গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের কিছু অংশ প্রকাশ করে এবং খবর পাওয়া গেছে যে ওই নিরাপত্তা কৌশলেই ৫ দেশীয় নতুন জোট গড়ার এই পরিকল্পনা রয়েছে, যদিও এই সংক্রান্ত নথিটি এখনও প্রকাশ পায়নি। ডিফেন্স ওয়ান নিউজ ওয়েবসাইট জানায়, পরিকল্পনা অনুযায়ী G7-এর বিকল্প হিসাবে গড়ে তোলা হবে C5 জোট। এই জোটে থাকবে বিশ্বের ক্ষমতাধর নেতৃস্থানীয় ৫ দেশ: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও জাপান। G7 কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এর মতো C5ও হবে অনানুষ্ঠানিক ফোরাম বা ক্লাব। তবে এই জোটের সদস্যপদ রাজনৈতিক ব্যবস্থার নিরিখে নির্ধারিত হবে না, বরং দেশগুলোর জনসংখ্যা ১০ কোটির বেশি মানুষ এবং অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে হবে। তাছাড়া G7 জোটের মতো C5 জোটও বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বৈঠক এবং আলোচনা চালিয়ে যাবে। C5 বৈঠকের আলোচ্য সূচির প্রথমেই প্রাধান্য পেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষত ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি অ্যানা কেলি C5 সংক্রান্ত এ ধরনের কোনো নথি থাকার বিষয়টি পলিটিকো পত্রিকাকে নিশ্চিত করে বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, C5 জোট গড়া হলে তা বর্তমান প্রশাসনের স্বার্থেই কাজ করবে। হোয়াইট হাউস ডিসেম্বরের শুরুতেই নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে। ৩৩ পৃষ্ঠার এই জাতীয় নিরাপত্তা কৌশলের নথির ভাষায় অনেকটা ক্রেমলিনের বক্তব্যের সুরই অনুরণিত হয়েছে বলে অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের কর্মকর্তা ও বিশ্লেষকদের। এই কৌশলপত্রের নথিতে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে হুমকি হিসাবেও দেখানো হয়নি। এবার ট্রাম্প প্রশাসনের নতুন C5 জোট গড়া নিয়ে যে খবর পলিটিকো দিয়েছে, তাতেও দেখা যাচ্ছে এই জোটে ইউরোপকে রাখা হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপীয় বিষয়ক পরিচালক হিসাবে কাজ করেছিলেন টোরি টাউসিগ। তিনি বলেন, C5 জোট পরিকল্পনায় ইউরোপ না থাকার কারণে ইউরোপীয়রা মনে করতে পারে যে এই মার্কিন প্রশাসন রাশিয়াকেই বিশিষ্ট ক্ষমতাধর দেশ হিসাবে দেখে, যাদের ইউরোপের ওপর নিজস্ব প্রভাব খাটানোর ক্ষমতা আছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।